আরজি করের ধর্ষণ খুন কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট সিএফএসএল এর এবং সেই রিপোর্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। আপনাদের জানাচ্ছিলাম যে আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে ঘটনাস্থল নিয়ে প্রশ্ন সিএফএসএল এর। সেমিনার হলে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, অভয়ের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন নেই। মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে ম্যাট্রেসে। দেহ নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয়, সন্দেহ দেহ অন্য জায়গা থেকে আনা হয়েছে। ক্রাইম অফ সিন আসলে কোথায়? অন্য কোথাও নির্যাতিতাকে খুন করে তারপর কি দেহ রাখা হয়েছিল সেমিনার হলে? সেমিনার হলেই যদি গোটা ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে অভয়ের সঙ্গে অভিযুক্তের তো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই কেন? তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করা হলো? বেশ কিছু প্রশ্ন সামনে উঠেছে। এবং এরই পাশাপাশি সেমিনার হলে যদি ঘটনা ঘটে থাকে তাহলে কেউ কিছু টের পেল না কেন? এমনই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সিএফএসএল এর রিপোর্টে। যেখানে সেমিনার হল যেখানে রয়েছে তার যে ভৌগোলিক অবস্থান, সেখানে দাঁড়িয়ে কেউ টের পেল না কেন যে সেমিনার হলে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে? সেখানে প্রশ্ন উঠছে যে সেমিনার হলে কি আদৌ এই ঘটনা ঘটেছিল নাকি অন্য কোথাও হয়েছিল, এরপর অন্য কোথাও হয়ে যাওয়ার পর নির্যাতিতাকে খুন করে তারপর কি দেহ রাখা হয়েছিল সেমিনার হলে? এমনই বেশ কিছু প্রশ্ন উঠছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি আগেও জানাচ্ছিলে যে এই যে সিএফএসএল এর রিপোর্ট, চাঞ্চল্যকর রিপোর্ট, এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল সকলের সামনে আরজি কর কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট, যেখানে বারবার প্রশ্ন উঠছে ঘটনাস্থল নিয়ে যে আদৌ ওখানে সেই সেমিনার রুমে সেই ঘটনা ঘটেছিল কিনা। অর্থাৎ ক্রাইম সিন নিয়েই বাঁধছে নতুন রহস্যের দানা। প্রীতি, একেবারেই দেখো, ক্রাইম সিন নিয়ে কিন্তু নতুন রহস্যের দানা বাঁধছে। ইতিমধ্যে সিএফএসএল এর তরফ থেকে সিবিআইকে একটি 6 থেকে 7 পাতার রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে কিন্তু ঘটনাস্থলে ওই দিন কি হয়েছিল, কারা প্রথম ঘটনাটি দেখেছিল, কে ইনফর্ম করেছিল, পুরো বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। এবং সেখানেই দেখা যাচ্ছে সিএফএসএল এর তরফ থেকে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে যে জায়গায় ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, অর্থাৎ যে জায়গায় বলা হয়েছিল যে ম্যাট্রেসের উপরে ওই নিহত মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পড়েছিল, যেটা দেখেছিলেন ওখানকার চিকিৎসকরা, সেই জায়গা তারা পরীক্ষা করেছেন। সেখানের যে মেঝে, সেই মেঝে খুঁড়েও কিন্তু পরীক্ষা করেছেন সিএফএসএল এর আধিকারিকরা। এবং শুধুমাত্র এই সেমিনার হল নয়, সেমিনার হলের আশেপাশে যতগুলো এলাকা রয়েছে, তার পাশাপাশি যে সিঁড়ি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সিএফএসএল এর আধিকারিকরা তারা 14ই অগাস্ট এসেছিলেন। 4 থেকে 5 ঘন্টা ধরে তারা সমস্ত কিছু পরীক্ষা করেন, নমুনা সংগ্রহ করে তারা নিয়ে যান। এবং সেই নমুনা যখন পরীক্ষা করে দেখেন, তখন যে জায়গা বা যে এরিয়া ওই সেমিনার হল ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেখানে কিন্তু কোন রকম ধস্তাধস্তির কোনো চিহ্ন বা যখন তাকে ধর্ষণ করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি নৃশংস ভাবে তাকে খুন করা হয়েছে, তার কলার বোন ভাঙা হয়েছিল, সেই জায়গায় যে ধস্তাধস্তি হওয়ার কথা তেমন কোন রকম চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। সেই প্রসঙ্গে চিকিৎসকরাও বলছেন যে পরিপাটি করে সুন্দর করে পাতা চাদর, তার উপর পড়ে রয়েছে নিথর একটি দেহ। যদিও তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু যেখানে ধস্তাধস্তির কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, সেখানে একদম মনে হচ্ছে যে পরিপাটি করে কেউ সুন্দর করে সেই নিথর দেহটি চাদরে বিছিয়ে রেখেছে একেবারে। এবং যে ম্যাট্রেসের উপরে শোয়ানো ছিল দেহটা, সেই ম্যাট্রেসে ধস্তাধস্তির ফলে বা যখন তাকে ধর্ষণ করার চেষ্টা করে, খুন করার চেষ্টা করে, ফলে যে রক্ত, তার শরীরের রক্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে এটাই আশা করা যায়। কিন্তু যে ম্যাট্রেসে তাকে শোয়ানো ছিল, পরীক্ষা করার পর দেখা গিয়েছে সেই ম্যাট্রেসের মাথা, অর্থাৎ মাথা যেদিকে ছিল, মাথার উপরের অংশে একদিকে রক্ত পাওয়া গিয়েছে এবং পেটের যে অংশ সেখানে এক জায়গায় রক্ত পাওয়া গেছে। এবং সেখান থেকেই সিএফএসএল এর যারা আধিকারিকরা, গোয়েন্দা বিভাগের যারা কর্মীরা রয়েছে, তারা মনে করছেন এই যে দেহ, নিহত চিকিৎসকের দেহ অন্য কোথাও ঘটনাটি ঘটেছে। এবং তারপরেই কিন্তু সেমিনার হলে, একেবারে যেটা তুমি বললে
সেটা চিকিৎসকরাও বারবার অভিযোগ করেছে যে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও এই তথ্য কিন্তু উঠছে যে কোনো অ্যাকশনকে আড়াল করার জন্য বা শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত, এবং যখন তাকে ধর্ষণ করা হয় বা ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনা অন্য কোথাও ঘটেছিল, এবং সেই জায়গা থেকে চোখ ঘোরাতেই কিন্তু তাকে সেমিনার হলে এনে রাখা হয়, যেহেতু তিনি ওই দিন ডিউটি করছিলেন এবং সেমিনার হলে যেহেতু বিশ্রাম করে ডক্টররা, সেক্ষেত্রে সবকিছু চাপা দেওয়ার জন্য কিন্তু তার যে মৃতদেহ, সেই মৃতদেহ সেমিনার হলে রাখা হয়েছিল, এমনটাই কিন্তু চিকিৎসক মহলরা মনে করছেন। অর্থাৎ এত বড় একটা নারকীয় ঘটনা, নৃশংস ঘটনা হলো, কিন্তু ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া গেল না। মানে সত্যি তাহলে কি এটা প্লেস অফ ক্রাইম, নাকি এই ঘটনার জায়গা অন্য কোথাও, এখানে শুধুই পাওয়া গিয়েছে দেহ? এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে সিএফএসএল এর এই চাঞ্চল্যকর রিপোর্টের পর। আপাতত ধন্যবাদ প্রীতি তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে এটা স্পষ্ট যে আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুম, যেখানেই নাকি আমাদের অভয়াকে খুন এবং ধর্ষণ করেছিল সঞ্জয় রায়, এটা কিন্তু মিলছে না। কেন না, এই যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট, তাতে 5টি পয়েন্ট দেওয়া হয়েছে। তার মধ্যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে সেমিনার রুমের কোনো জায়গাতে যেখানে ওই বডি রয়েছিল বা কোথাও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলছে যে ওই সেমিনার রুমে যদি কেউ ঢোকে তাহলে ওই জায়গাটার ভৌগোলিক অবস্থান এমনই, আশেপাশে চেস্ট মেডিসিন ওয়ার্ড, নার্সিং স্টেশন, এবং ওখানে ঢোকার আগে সিকিউরিটির পার্সোনেলরা বসে থাকেন। ফলে কোনো একজন ব্যক্তি আননোটিসড না, মানে লোকের চোখে ধুলো দিয়ে সেখানে ঢুকে গেল, এটা হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি সেমিনার রুমেই অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং যার পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়ে আছেন, এবং তাদেরকে বাঁচানোর জন্যই সিবিআই একা সঞ্জয় রায়কেই দোষী বলে তারা সাব্যস্ত করতে চাইছে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কি জানালেন শোনাবো। দেখুন, প্রশ্ন নয়, আমরা বারবারই বলছি যে সিবিআই জমা দিতে পারলো না, ব্যাপারটা এরকমটা নয়। সিবিআই কে জমা দিতে দেওয়া হলো না সাপ্লিমেন্টারি চার্জশিট। কারা করলো না? আমাদের কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয়ে মিলে যে গোপন রাজনৈতিক আঁতাত, তা সেটাকে জমা করতে দিল না। এবং এই সিএফএসএল এর যে রিপোর্ট, এবং যদি ওই ক্রাইম সিনের প্রথম দিককার যে ফটোগ্রাফি ইত্যাদি আপনি যদি দেখেন, তাহলে একদম এটা স্পষ্ট যে মৃতদেহটি যেভাবে পরিপাটি করে শোয়ানো ছিল, এবং হচ্ছে যে ধৃত সঞ্জয় রায় সে বলেছে সে মত্ত ছিল, এবং হচ্ছে যে তার যে বয়ান, এবং তার বয়ান হচ্ছে যে মেয়েটি তাকে বাধা দিয়েছিল, ছটফট করছিল নানা রকম। অথচ ওই সকল ক্রাইম সিন যেটা, সেখানে মেয়েটি জুতো জোড়া এমন ভাবে রাখা ছিল যাতে মনে হবে যে আপনি নিজে ছেড়ে শুতে গেছেন উনি। দ্বিতীয় যেটা হচ্ছে যে ওর আশপাশে আসবাব কিছু নড়েনি। মত্ত সঞ্জয় রায় নিশ্চয়ই দুষ্কর্মটি করার পরে অত কিছু গুছিয়ে গেছি সব ইনট্যাক্ট রাখলো, আর হচ্ছে শুধুমাত্র মিতার শরীরটা, তার পোশাকটাকে খোলা রাখলো, এটা হবে না। কলকাতা পুলিশের তদন্তের যে নাটক, সেটিকে শিলমোহর দিতে বাধ্য হয়েছে কিনা সিবিআই। আমরা বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল রায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। দেখুন, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে সেমিনার রুমে ধস্তাধস্তির চিহ্ন সাফিসিয়েন্ট পাওয়া যায়নি, অর্থাৎ ওখানে ওর প্লেস অফ অকারেন্সটা ওখানে হবেই এমন কিছু কনক্লুসিভ এভিডেন্স কিছু পাওয়া যায়নি, মানে হবেই না এরকম কিছু আমার মনে হয় রিপোর্টে বলা হয়নি। তো এরকম ক্ষেত্রে এখন দুটো এজেন্সি পরপর, কলকাতা পুলিশ তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে একটা সুনাম আছে। সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গিয়েছিল, যেখানে হেডফোনের একটা পার্ট পাওয়া গেছিল, তারপরে মোবাইলের সঙ্গে সেটা কানেক্ট করে সিসিটিভি ফুটেজটাও পাওয়া গেছিল, তাকে ওইটা ঢুকতে দেখা গেছে। এইসবগুলো দেখে তারা আসামিকে গ্রেপ্তার করে। সিবিআই
তার পরবর্তীতে আসলে দীর্ঘ সময় ধরে টানা জিজ্ঞাসাবাদ করা, তাকে নার্কো অ্যানালাইসিস করা থেকে শুরু করে সমস্ত কিছুগুলো করেছে। এবার করার পরে যে এভিডেন্স গুলো সিবিআই বা কলকাতা পুলিশ যেগুলো কালেক্ট করেছিল সেটা পুরোপুরি কন্ট্রাডিক্ট করেনি, কিন্তু সিএফএসএল রিপোর্টটা কিন্তু সেইটাকে ভুল বা কন্ট্রাডিক্ট করে কিছু বলেনি। কিন্তু সিএফএসএল যে এরা বলেছে তাতে বলেছে এইখানে ঘরের ভেতরে রেপ হবার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স সিএফএসএল পায়নি। বাকি কারো কনস্পিরেসি ছিল কিনা, কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে কিনা, সেটা আনাদার পার্ট। কিন্তু সেই জিনিসটাকে, সেই ইনভেস্টিগেশনটাকে পুরো ভুল বলে দেওয়া শুধুমাত্র সিএফএসএল কিন্তু কখনই বলেনি যে এই ইনভেস্টিগেশনটা এটা ভুল আছে বা এটা এখানে হয়নি বা এটা ইম্পসিবল, এরকম কিছু বলেনি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি জানালেন শোনাবো। দেখুন, প্রথম দিন থেকে আমি সোচ্চারে বলেছি যে এর পেছনে একটা লার্জার কনস্পিরেসি আছে। এটি নিছক একটি খুনের ঘটনা বা ধর্ষণের ঘটনা নয়। এই আশঙ্কাও প্রকাশ করেছিলাম, অনেকেই হয়তো করেছেন আমার মতো, যে ওই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় এবং আদৌ ঘটনাটা ওখানে ঘটেছে কিনা এ নিয়েও অনেকের মনে প্রশ্ন বা আশঙ্কা ছিল। আজকে বিজ্ঞান ভিত্তিক তদন্তের ফলে যে তথ্য বলেছেন সিএফএসএল, যদি আদৌ এটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের আশঙ্কা প্রমাণ হচ্ছে। এবং পাশাপাশি এর সঙ্গে ভাবতে হবে ওই ছেলেটি কিন্তু বারবার বলছে আমি খুন করিনি, তাহলে ওই সিনে তার কিছু পাওয়া গেল সেটা দিয়ে তাকে সরাসরি খুনের সঙ্গে যুক্ত করে দেওয়া, তদন্ত যদি অত সহজ হয় তাহলে তো মুশকিল হয়ে যায় না। এই জন্যই তদন্তকারী সংস্থাকে আরো গভীরভাবে, আরো নিবিড়ভাবে তদন্ত করতে হবে। মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন আমি সকাল থেকে উঠে মনিটর করেছি, ঘুমোতে পারিনি। যদি একটি নিছক এরকম হত্যাকাণ্ড হতো তাহলে কোনো মুখ্যমন্ত্রীর ওইরকম প্রতিক্রিয়া হতো না। সামগ্রিক বিষয়টাই তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো। রহস্যের দানা বাঁধছে কেন? মানুষের মনে এই রহস্যগুলো বহুদিন ধরে দানা বেঁধেই আছে। হ্যাঁ, তার জন্যই মানুষ এই যে সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি বা তদন্তের যে ফলাফল, তার উপর মানুষ বিন্দুমাত্র সহমত নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিবিআই এর হাতেও প্রমাণ করার জন্য তথ্য প্রমাণ ছিল অত্যন্ত যৎসামান্য, এটাও মানতে হবে। এখন আরেকটি সংস্থা সিএফএল তারা জানিয়েছে যে সেখানে কোনো রকম হয়নি, ধস্তাধস্তি, মারামারি বা কোনো রকম যা যা ঘটনা ঘটে এই জাতীয় ঘটনার পর সেই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে এই রিপোর্টটা যদি আগে আসতো তাহলে হয়তো এই লোকটার বেল হতো না, কারণ তাহলে একটা অন্য রাস্তা খুলতো। এখন যাই হোক, সার্বিক ব্যর্থতা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই।